Good afternoon dear students. Welcome to Rise Edu Target SSC. আমি তোমাদের পূজা ম্যাডাম প্রত্যেক সপ্তাহের মতো আজকেও খুব ইন্টারেস্টিং একটা বায়োলজির ক্লাস নিয়ে তোমাদের সামনে নিয়ে এসেছি এবং প্রত্যেকটা ক্লাসের মতো আমরা আজকেও কিন্তু বেশ কিছু এসএসসি ওরিয়েন্টেড গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সলভ করব, যেখানে প্রত্যেকটা ক্লাসে তোমরা খুব প্রোঅ্যাক্টিভলি পার্টিসিপেট করো এবং প্রত্যেকটা কোশ্চেনের খুব সুন্দর করে আনসার করো এবং আমরা সেই কোশ্চেনের আনসারের সাথে সাথে উইথ এক্সপ্লানেশন কিন্তু প্রত্যেকটা দিন খুব সুন্দর করে ক্লাসগুলোকে কমপ্লিট করি, তাই তো? তানিশা অলরেডি জয়েন করে গেছে। গুড আফটারনুন তানিশা, কেমন আছো? কেমন চলছে প্রিপারেশন? প্রত্যেকে লাইভ ক্লাসে জয়েন করে যাও যাতে আমরা সেশনটা স্টার্ট করতে পারি। বিলকিস, গুড আফটারনুন and congratulations for what? আচ্ছা, বাকি সবাই জয়েন করে যাও একটু ক্লাসে, তাড়াতাড়ি জয়েন করে যাও যাতে আমরা সেশনটা স্টার্ট করতে পারি। বিশ্বজিৎ, গুড আফটারনুন। এবং আজকে বলে রাখি, আজকে যে 15টা কোয়েশ্চেন রয়েছে লাইক প্রিভিয়াস ক্লাসেস, প্রত্যেকটা ক্লাসেই কিন্তু চেষ্টা করি যে বেশ কিছু একদম এক্সাম স্পেসিফিক, যাতে সামনেই তোমাদের অনেকগুলো এসএসসির আপকামিং এক্সামস আসতে চলেছে, সেই এক্সামগুলোকে যাতে তোমরা খুব স্মুথলি এনকাউন্টার করতে পারো এবং বায়োলজির পোর্শন থেকে যাতে তোমাদের খুব একটা ফোবিয়া না থাকে, সেই জন্য কিন্তু যতটা সম্ভব এক্সাম স্পেসিফিক এমসিকিউগুলো প্রত্যেকটা ক্লাসে আমি তোমাদের প্র্যাকটিস করানোর চেষ্টা করি এবং সেখানে তানিশা, বিশ্বজিৎ এরা কিন্তু খুব ভালো আনসার করে এবং প্রত্যেকটা ক্লাসের মতো ওরা কিন্তু আজকেও জয়েন করে গেছে ঠিক সময় 1:15, শুক্রবার 1:15 মানেই কিন্তু আমাদের এসএসসির বায়োলজি ক্লাস, কি তাই তো? রোহন, গুড আফটারনুন। তো তাহলে আমি সেশনটা শুরু করতে পারি, যেহেতু অনেকে জয়েন করে গেছো অলরেডি আমাদের লাইভ ক্লাসে, এবং তোমাদেরকে রিকোয়েস্ট করব যে এই ক্লাসের লিঙ্কটা যতটা সম্ভব তোমরা একটু তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে বাকিরাও এই লাইভ ক্লাসে পার্টিসিপেট করতে পারে এবং তাদের এক্সামের প্রিপারেশনটাও যাতে খুব সুন্দর করে ঝালিয়ে নিতে পারে। অলরাইট, তো আমরা শুরু করতে পারি তাহলে আজকের ক্লাস, কি তাই তো? তানিশা, রোহন, বিশ্বজিৎ, তাহলে আমরা ক্লাসটা শুরু করছি। দেখো তোমাদের জন্য কি প্রশ্ন ওয়েট করছে। তো কোয়েশ্চেন নাম্বার 1 স্ক্রিনে দেখো কি আসতে চলেছে। কোয়েশ্চেন নাম্বার 1, এনভায়রনমেন্টাল সায়েন্সের একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, দ্যাট ইজ ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম। এনভায়রনমেন্টাল সায়েন্সের একটা ডমিনেটিং চ্যাপ্টার হচ্ছে ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম। এই চ্যাপ্টার থেকে প্রশ্নটা এসেছে, দেখো কোয়েশ্চেনটা কি বলছে। আ লার্জ নাম্বার অফ ইন্টারলিঙ্কড চেইনস ইন অ্যান ইকোসিস্টেম টুগেদার ফর্মস আ নাইট্রোজেন সাইকেল, কার্বন সাইকেল, ফুড ওয়েব, ফুড চেইন। ভীষণ সহজ প্রশ্ন এবং খুব ভালো একটা প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তরটা করাটাই আমাদের একমাত্র উদ্দেশ্য নয়, আমরা কিন্তু প্রত্যেকটা উত্তরের সঙ্গে তার স্পেসিফিক বা রেলেভেন্ট যে ইনফরমেশনগুলো পরীক্ষার জন্য আসতে পারে সেই বিষয়গুলোকেও কিন্তু প্রত্যেক দিনের মতো আজকেও দেখে নেব। আচ্ছা, বিশ্বজিৎ, রোহন সবাই বলছো 1C ফুড ওয়েব, বিলকিসও বললে ফুড ওয়েব বা খাদ্য জাল, এটা একদমই সঠিক উত্তর। তাহলে দেখো আমরা যে ফুড চেইন বা খাদ্য শৃঙ্খলের যে কনসেপ্ট পড়েছি, তো ফুড চেইন মানে কি? ফুড চেইন দু রকমের হয়, রাইট? একটাকে আমরা বলি হচ্ছে গ্রেজিং ফুড চেইন, আরেকটাকে আমরা বলি হচ্ছে ডেট্রিটাস ফুড চেইন, রাইট? তাহলে ইফ ইউ ট্রাই টু কনসিডার দ্য গ্রেজিং ফুড চেইন, যদি গ্রেজিং ফুড চেইনকে আমরা কনসিডার করি, উইচ অলওয়েজ স্টার্টস উইথ প্রোডিউসার, অলরাইট? তাহলে প্রোডিউসার থেকে গ্রেজিং ফুড চেইন শুরু হয়। প্রোডিউসারের উপর ডিপেন্ড করে প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার অ্যান্ড অ্যাপেক্স কনজিউমার, মানে দিস ইজ গো অন হ্যাপেনিং। সেকেন্ডারি কনজিউমারের পর টার্সিয়ারি, কোয়াটার্নারি এরকম থাকতে পারে, এবং ফাইনাল যে আলটিমেট বা টপ কনজিউমার যে থাকে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে অ্যাপেক্স কনজিউমার।
তাহলে এই যে প্রোডিউসার থেকে শুরু করে অ্যাপেক্স কনজিউমার পর্যন্ত এদের মধ্যেকার যে নিউট্রিশনাল রিলেশনশিপ, দেখো এই পজিশনগুলোকে আমরা বলি হচ্ছে ট্রফিক লেভেল। ট্রফিক লেভেল, ট্রফিক লেভেল মানে কি? ট্রফিক লেভেল মানে হচ্ছে ইউনিক পজিশন অফ আ পার্টিকুলার অর্গানিজম ইন আ ফুড চেইন। কোনো একটা খাদ্য শৃঙ্খলের মধ্যে কোনো একটা পার্টিকুলার জীবের যে পজিশন বা অবস্থান তাকেই আমরা বলি হচ্ছে ট্রফিক লেভেল। এবং এই ট্রফিক লেভেলের মাধ্যমে কিন্তু কোনো একটা খাদ্য শৃঙ্খলের মধ্যে আমরা বিভিন্ন যে জীব অবস্থান করে তাদের কিন্তু নিউট্রিশনাল স্টেটাস বা তাদের মধ্যে যে ইন্টার রিলেশন সেটাকে কিন্তু স্টাডি করতে পারি, তাই তো? তাহলে এই যে একে অপরের ওপর যে একটা ডিপেন্ডেন্স বা এই যে একে অপরের সাথে রিলেটেড, এই ব্যাপারটাই কিন্তু আমরা ফুড চেনের দ্বারা এস্টাবলিশ করতে পারি। এবং গ্রেজিং ফুড চেন মানে দ্য ফুড চেন উইচ অলওয়েজ স্টার্টস উইথ গ্রিন প্লান্টস বা প্রোডিউসার। এবং প্রোডিউসার এনার্জির বেনিফিটটা এনজয় করে কোথা থেকে? ফ্রম সান। তাহলে প্রোডিউসার বা সবুজ উদ্ভিদ যেখান থেকে শক্তি লাভ করে সেটা হচ্ছে সোলার এনার্জি, রাইট? তাহলে এটা গেল হচ্ছে গ্রেজিং ফুড চেন। আরেকটা হচ্ছে ডেট্রিটাস ফুড চেন, যেটা কিনা ডেড অর্গ্যানিক ম্যাটার, মৃত পচা গলা যে জৈব পদার্থ রয়েছে সেখান থেকে শক্তি সংগ্রহ করে বেঁচে থাকে যে ডেট্রিভোর্স, তাদের থেকে যখন খাদ্য শৃঙ্খলটা শুরু হয় তখন তাকে আমরা বলি হচ্ছে ডেট্রিটাস ফুড চেন, রাইট? তাহলে এই ফুড চেনগুলোর মধ্যে যখন একটা খুব জালের মতো একটা বিন্যাস তৈরি হয়, ফুড চেন, একের বেশি ফুড চেন বা একের বেশি খাদ্য শৃঙ্খল যখন একে অপরের সাথে ইন্টারকানেক্টেড হয়ে পড়ে, দ্যাট ইজ কল্ড ফুড ওয়েব অর খাদ্য জাল, তাই তো? তাহলে a large number of interlinked chains in an ecosystem together forms a food web. আচ্ছা, অনেকেই অনেক কথা বলছো দেখছি, আমি এবার তোমাদের কমেন্টগুলো একটু নেব। ডেট্রিটাস ফুড চেন, ডেড অ্যানিমালস, একদম ঠিক তানিশা। বিশ্বজিৎ বলেছ চার্লস এলটন, রাইট? এলটন কি ডিসকভার করেছিলেন? ফুড পিরামিড, ইকোলজিক্যাল পিরামিড, রাইট? রাইট, ইকোলজিক্যাল পিরামিড বা ফুড পিরামিড, কারেক্ট। সুজয় বলছো লেট হলো, ইটস ওকে, নো ইস্যুস। আচ্ছা, এনার্জি ডিরেকশন, এনার্জি ইজ অলওয়েজ ইউনিডাইরেকশনাল, রাইট? 10% ল, তাই তো? এবারে কিন্তু এটা আমাদের অলরেডি হয়ে যাওয়া একটি পরীক্ষাতে কিন্তু এসেছিল প্রশ্নটা, 10% ল, এটা কার? আচ্ছা, সান ইজ দ্য বেসিক সোর্স অফ এনার্জি ইন ইকোসিস্টেম, একদমই ঠিক, এবং এটা কিন্তু অ্যাপ্লিকেবল ফর গ্রেজিং ফুড চেন। স্টাডি অফ অ্যালগি, স্টাডি অফ অ্যালগি মাইকোলজি অ্যান্ড ফাঙ্গিস ফাইকোলজি, তাই কি? আচ্ছা, অর্কদীপ একটু ভেবে দেখো ঠিক বললে কি না। আচ্ছা, হ্যাঁ, বিশ্বজিৎ আবার একটা খুব সুন্দর এক্সাম্পল দিয়ে দিয়েছে, গ্রাস, গ্রাস হপার, ফ্রগ, স্নেক এবং ইগল, ভেরি গুড, রাইট। হ্যাঁ, আবার তানিশা কিন্তু ইকোসিস্টেম এবং ইকোলজি টার্ম দুটোকে কারা দিয়েছিলেন, কারা ডিসকভার করেছিলেন সেটাও কিন্তু খুব সুন্দর করে লিখে দিয়েছে, ভেরি গুড, রাইট। তানিশা ভেরি গুড। লিন্ডম্যানস 10% ল, সবাই ঠিক বলেছো, সবাই ঠিক বলেছো, ভেরি গুড। আচ্ছা, তাহলে ফুড ওয়েব বা ফুড চেইন সম্পর্কে আমাদের যথেষ্ট তথ্য সংগ্রহ করা হয়ে গেল মোটামুটি পরীক্ষার জন্য। এবং দেখো এখানে রয়েছে নাইট্রোজেন সাইকেল এবং কার্বন সাইকেল, এই দুটো কিন্তু এক্সাম্পলস অফ বায়োজিওকেমিক্যাল সাইকেল, রাইট? বায়োজিওকেমিক্যাল সাইকেল, তাই তো? নাইট্রোজেন সাইকেল, কার্বন সাইকেল, ফসফরাস সাইকেল, সালফার সাইকেল, ওয়াটার সাইকেল, এগুলো কিন্তু বায়োজিওকেমিক্যাল সাইকেলের পার্ট, যেখানে আমাদের নাইট্রোজেন সাইকেল খুব ভালো করে পড়তে হয়। বাট বায়োজিওকেমিক্যাল সাইকেলের মধ্যে ম্যাক্সিমামটাই আমরা কিন্তু গ্যাসিয়াস সাইকেল পাই, কিন্তু সালফার এবং ফসফরাস সাইকেলটা কিন্তু এক্সাম্পলস অফ সেডিমেন্টারি সাইকেল, ঠিক আছে? এক্স্যাক্টলি, তানিশা কারেক্ট করে দিয়েছে। আশা করি অর্কদীপ তোমার রেফার করতে সুবিধে হবে, এবার তোমার ইনফরমেশনটা রং ছিল, রাইট? ঠিক, সুমন একদম ঠিক। সেডিমেন্টারি সাইকেল মানে যে কম্পোনেন্টগুলোকে আমরা কিন্তু নর্মাল যে অ্যাটমসফিয়ারিক সার্কুলেশন যেটা হয় অন্যান্য গ্যাসিয়াস সাইকেলে যে সমস্ত এলিমেন্টগুলো পার্টিসিপেট করে তাদের ক্ষেত্রে,
কিন্তু ফসফরাস এবং সালফারকে আমরা কিন্তু কোনো একটা আর্থ ক্রাস্ট বা রক সিস্টেমের মধ্যে ট্র্যাপড হয়ে থাকতে দেখি এবং দে ডু নট পার্টিসিপেট ইন দ্য নর্মাল সার্কুলেশন প্রসেস, দ্যাট ইজ ওয়াই দে আর এক্সেপশনাল ওয়ান। ঠিক আছে, তো চলো আমরা মোটামুটি কোয়েশ্চেন থেকে প্রবাবল এরিয়াগুলোকে হাইলাইট করে নিলাম। পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য স্ক্রিনে। কি হবে দেখো, বলছে which of the following is not a reason for the forest loss। তো এখানে কিন্তু নট কথাটা রয়েছে, এটা একটু ভালো করে দেখে নাও। হ্যাঁ, which of the following is not a reason for the forest loss। অরণ্য বা বন হারিয়ে যাওয়া বা বনের যে অরণ্য বা বন থেকে আমরা যে রিসোর্সগুলোকে পাই সেই রিসোর্স ডিপ্লিশন হওয়া এর প্রধান কারণ কোনটা নয়। কি বলছে দেখো, which of the following is not a reason for the forest loss। অপশন এ বলছে ইনক্রিজিং ইউজ অফ উড, প্রচুর পরিমাণে কাঠ ব্যবহার করা, এক্সটিংশন অফ স্পিসিস, বিভিন্ন প্রজাতি বিলুপ্ত হয়ে যাওয়া। অপশন সি বলছে এক্সটেন্সিভ ইউজ অফ ফুয়েল উডস, প্রচুর পরিমাণে জ্বালানি কাঠ ব্যবহার করা। অপশন ডি বলছে মাইনিং অ্যান্ড বিল্ডিং ড্যামস বা ড্যাম কনস্ট্রাকশন করা বা মাইনিং অ্যাক্টিভিটিস করা। তো কোনটা এখানে সঠিক উত্তর হচ্ছে? ফরেস্ট লসের পেছনে প্রধান কারণ কি? আচ্ছা, ইনক্রিজিং ইউজ অফ উড এটা এবং এক্সটেন্সিভ ইউজ অফ ফুয়েল উড দুটোর মধ্যে কি খুব একটা পার্থক্য আছে? হ্যাঁ, ক্রিয়েশন অফ শেল্টার বেল্ট এটাও হবে, রাইট, এটাও হবে, এটাও হবে। কিন্তু আমি যেটা বলছি যে ইনক্রিজিং ইউজ অফ উড আর এক্সটেন্সিভ ইউজ অফ ফুয়েল উড দুটোর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? যারা 2 এরটা সি আনসার করছো তাদের জন্য এটা বললাম। মাইনিং অ্যান্ড বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য তো অবশ্যই, মানে এটা তো একটা রিজন ফরেস্ট লসের জন্য, কারণ প্রচুর ডিফরেস্টেশন করতে হয়। তাহলে কি নেব আনসার বলো? পুলক আনসার করেছো অপশন বি। বাকিদের কি মত? বাকিদের কি মত? বাকিরা কি বলতে চাইছো বলো? আচ্ছা, 2B বলছো অনেকে। আচ্ছা, ফাইনাল আনসার আমি নেব, ইজ ইট 2B অর 2C? ফাইনাল আনসার। আচ্ছা, রুনা বলছো 2B, বাকিদের কি সেম আনসার? বি হবে, রাইট। সুমন একদম ঠিক, এটা বি হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তাহলে দেখো, এক্সটিংশন অফ স্পিসিস বলেছে আমাকে প্রশ্নটা, যে কোনটা ফরেস্ট লসের কারণ নয়। এখানে এক্সটিংশন অফ স্পিসিস, দেখো মানে লস অফ বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য হারিয়ে যাওয়া, এটার একটা কারণ হচ্ছে এক্সটিংশন অফ স্পিসিস, তাই তো? কিন্তু ফরেস্ট লসের সাথে কিন্তু বিভিন্ন প্রজাতি বিলুপ্ত হয়ে যাওয়া, এটা সরাসরি কিন্তু কোনো কারণ নেই। অ্যাটলিস্ট বাকি যে অপশানগুলো আমরা পাচ্ছি তার মধ্যে 2Bটা উইল বি দ্য রাইট আনসার, তাই তো? একদম ঠিক। চলো পরবর্তী প্রশ্ন। এই কোয়েশ্চেনটা মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন ছিল। 3 প্রশ্নটা বলছে দেখো, অ্যান অ্যাসোসিয়েশন বিটুইন 2 ইন্ডিভিজুয়ালস অর পপুলেশনস where both are benefited and where neither can survive without the other is, কি হবে এটার আনসার? An association between 2 individuals or populations where both are benefited and where neither can survive without the other, এরকম একটা সম্পর্ককে আমরা কি বলি? আমাদের অনেকগুলো কিন্তু আমরা বায়োলজিক্যাল যে রিলেশনশিপস আমরা পড়েছি, সেখানে কিন্তু আমরা প্যারাসিটিজম, মিউচুয়ালিজম, তারপরে স্যাপ্রোফাইটিক মোড অফ নিউট্রিশন, ইনসেক্টিভোরাস, কমেন্সালিজম, অ্যামেন্সালিজম, ঠিক আছে, প্রোটো কোঅপারেশন, এরকম অনেকগুলো টার্ম কিন্তু পেয়েছি। আচ্ছা,
তাহলে কম্পিটিশন মানে এটা আমরা জানি যে কোনো একটা পার্টিকুলার বা কোনো একটা ইন্ডিভিজুয়াল রিসোর্সের জন্য যখন নাম্বার অফ স্টেক হোল্ডার্স অনেক বেশি থাকবে তখন কিন্তু একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে ফর এ পার্টিকুলার রিসোর্স, রাইট? দ্যাট ইজ কল্ড কম্পিটিশন। কমেন্সালিজম কথাটার মানে কি? একজন বেনিফিটেড হবে কিন্তু আরেকজন নাইদার উইল বি হার্মড নর বেনিফিটেড, আরেকজন কিন্তু কোনো রকমভাবে ইম্প্যাক্টেড হবে না। প্রোটো কোঅপারেশনটা কিন্তু মিউচুয়ালিজমের থেকে একটু আলাদা। প্রোটো কোঅপারেশনের ক্ষেত্রেও কিন্তু দুটো এন্টিটি তারা একে অপরের উপর ডিপেন্ডেন্ট হবে, কিন্তু একজনের সার্ভাইভাল কখনোই আরেকজনের উপর ডিপেন্ড করবে না, রাইট? মিউচুয়ালিজমের ক্ষেত্রে ধরো সাপোজ মিউচুয়ালিজমের ক্ষেত্রে ধরো সাপোজ আমি বললাম এটার আরেকটা নাম হচ্ছে, তোমরা সবাই অপশন সি বলেছো এবং সি উইল বি দ্য রাইট আনসার, মিউচুয়ালিজম বা সিম্বায়োসিস। সিম্বায়োসিস বা মিউচুয়ালিজমের ক্ষেত্রে আমরা জানি, ধরো আমি লেটস সে একটা এক্সাম্পল দিচ্ছি, লাইকেন। এক্সাম্পল ইজ লাইকেন। লাইকেনের মধ্যে আমরা যে দুটো এন্টিটি পাই দ্যাট ইজ কল্ড অ্যালগি অ্যান্ড ফাঙ্গি। তাহলে ফাঙ্গিটা যেহেতু ক্লোরোফিল ফ্রি হয় সেই কারণে ফাঙ্গি, দ্য গ্রুপ ফাঙ্গি হ্যাভ টু ডিপেন্ড অন অ্যালগি টু গেট ফুড, এবং অ্যালগি ইজ দেয়ার টু প্রিপেয়ার ফুড বাই দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস, এবং অ্যালগি ইউজ টু ডেলিভার ফুড টু ফাঙ্গি, রাইট? তাহলে এভাবে কিন্তু দুজনের মধ্যে একটা অদ্ভুত রকমের মিথজীবিতার সম্পর্ক রয়েছে, যেখানে একজনের সার্ভাইভাল মাইট গেট বলতে পারো হ্যাম্পার্ড without the other, without other one, right? তাহলে সুতরাং আমরা এখানে কিন্তু আনসারটা সি করলাম। তাহলে প্রোটো কোঅপারেশনের ক্ষেত্রে কিন্তু সার্ভাইভালে কোনো ইস্যু হয় না, কিন্তু দুজন যদি থাকে একসঙ্গে তাহলে দে গেট বেনিফিট ফ্রম ইচ আদার, কিন্তু সেখানে কিন্তু সার্ভাইভাল ক্রাইসিস বা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস কিন্তু হয় না। তাহলে মিউচুয়ালিজমের একটা দুটো এক্সাম্পল একটু তোমাদের থেকে শুনবো। অ্যাপার্ট ফ্রম লাইকেন আমাকে একটা বা দুটো এক্সাম্পল একটু দাও কমেন্ট সেকশনে, যারা খুব ভালো আনসার করছো। তানিশা, সুমন, বিশ্বজিৎ। রাইজোবিয়াম, কারেক্ট। বিশ্বজিৎ বললে রাইজোবিয়াম একদম ঠিক এটা, তার কারণ নাইট্রোজেন ফিক্সেশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে লেগুমিনাস প্লান্টের রুটের মধ্যে নডিউল ফর্ম করে থাকে এক রকমের মিথজীবী ব্যাকটেরিয়া যার নাম রাইজোবিয়াম লেগুমিনোসাম। তারা এয়ার থেকে ডাইরেক্ট নাইট্রোজেন ইনটেক করে বা মাটিতে থাকা যে নাইট্রোজেন কম্পাউন্ড সেটা তৈরি করতে হেল্প করে এবং প্লান্টের কাছে কিন্তু রেডিলি অ্যাভেলেবল করে দেয়, এবং দে অলসো গেট বেনিফিট ফ্রম প্লান্ট অ্যাজ ওয়েল। তো এখানে দুজনের মধ্যে একটা সহাবস্থান আমরা পাচ্ছি। তো দিস ইজ অলসো কল্ড সিম্বায়োটিক রিলেশন বা সিম্বায়োটিক ব্যাকটেরিয়া, যারা কিন্তু পার্টিসিপেট করে ইন নাইট্রোজেন ফিক্সেশন। ঠিক। আরেকটা তোমরা মাইকোরাইজাও কিন্তু পড়েছো, ঠিক আছে? চলো, তাহলে প্রোটো কোঅপারেশনটাকে আমরা কিন্তু ফ্যাকাল্টেটিভ, আমি একটু ইঙ্কটা চেঞ্জ করে নিই। প্রোটো কোঅপারেশনকে আমরা ফ্যাকাল্টেটিভ মিউচুয়ালিজমও বলি। অব্লিগেট কথাটার মানে হচ্ছে কম্পালসারি, ফ্যাকাল্টেটিভ কথাটার মানে হচ্ছে পার্শিয়াল। অলরাইট, চলো পরবর্তী প্রশ্ন। The final stable community in an ecological succession is called এই সাকসেশন টপিকটা আমি তোমাদেরকে বেশ কিছুবার করিয়েছিলাম, কিন্তু এই পার্টিকুলার এই জায়গাটা ইকোলজিক্যাল সাকসেশন থেকে কিন্তু নানা রকম প্যাটার্নের কোয়েশ্চেন আসতে পারে।
দেখো দ্য ফাইনাল অর স্টেবল কমিউনিটি, এখানে অনেকেই যেটা ভুল করবে, এখানে অপশানগুলোকে একটু ভালো করে ক্রুশিয়ালি আমাদেরকে পড়তে হবে। অপশান এ বলছে ফাইনাল কমিউনিটি, অনেকে এটাকে দেখে ফাইনাল কমিউনিটি আনসার করবে, কিন্তু আনসারটা ফাইনাল কমিউনিটি নয়, ফাইনাল আলটিমেট কমিউনিটিও নয়। সেরাল কমিউনিটি নিয়ে একটু ডাউট হতে পারে, সেটাতে আমি আসবো। সেরাল কমিউনিটি মানে হচ্ছে লাইকেন থেকে ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্সটাই হচ্ছে কিন্তু স্টেবল বা আলটিমেট কমিউনিটি, যেটা ইকোলজিক্যাল সাকসেশন প্রসেসে নিজেকে সমস্ত দিক থেকে স্টেবল একটা জায়গাতে নিয়ে যেতে পারে, কনসিডারিং দ্য এনভায়রনমেন্টাল, বলতে পারো যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, বিভিন্নভাবে এনভায়রনমেন্ট অ্যাডভার্স হতে পারে। তো যারা আলটিমেটলি নিজেদেরকে স্টেবল কমিউনিটি হিসেবে এস্টাবলিশ করতে পারে তাদেরকে আমরা বলি হচ্ছে ক্লাইম্যাক্স কমিউনিটি। অলরাইট, ক্লাইম্যাক্স কমিউনিটি, এবং ক্লাইম্যাক্সটা শুরু হয় হচ্ছে ফ্রম লাইকেন, লাইকেনটাকে আমরা বলি হচ্ছে নেইভ বা পায়োনিয়ার কমিউনিটি। তাহলে যারা প্রথম লোকালাইজড হয় কোনো একটা ব্যারেন ল্যান্ড বা কোনো একটা অ্যাবান্ডেন্ট ল্যান্ড যেখানে নো ভেজিটেশন, নো অ্যানিমাল অ্যান্ড প্লান্ট কমিউনিটি ইজ প্রেজেন্ট, কোথাও কিচ্ছু নেই, সর্বপ্রথম যারা এসে সেখানে কলোনাইজ করে তারা হচ্ছে পায়োনিয়ার কমিউনিটি। এবং পায়োনিয়ার থেকে ক্লাইম্যাক্সের যে ট্রানজিশন, সেই ট্রানজিশনটা কিন্তু ওয়ান স্টেপ ট্রানজিশন নয়, এখানে মাঝখানে অনেকগুলো ইন্টারমিডিয়েটস রয়েছে, সেই ইন্টারমিডিয়েটসকে আমরা বলি সেরাল কমিউনিটি বা সিরি। রাইট, সেরাল কমিউনিটি বা সিরি, ঠিক আছে। তাহলে যেহেতু এই প্রসেসটা বা এই পরিবর্তনটা ধাপে ধাপে হয়, দ্যাট ইজ ওয়াই একে আমরা বলি ইকোলজিক্যাল সাকসেশন বা বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম। ক্লিয়ার, বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম। তাহলে 4-এরটা ডি হচ্ছে রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্ন। 5-এরটা বলেছে আ গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস অফ আ প্লান্ট অর অ্যানিমাল স্পিসিস ইনহ্যাবিটিং আ গিভেন এরিয়া, কি হবে? আচ্ছা, রাইট আনসার কি হবে? A group of individuals of plant or animal species inhabiting a given area। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ার মানে একটা আর্থের মধ্যে বায়োস্ফিয়ার রয়েছে। বায়োস্ফিয়ার আমরা কাকে বলি? বায়োস্ফিয়ার মানে হচ্ছে যেখানে আমরা লিভিং অর্গানিজমসদের অস্তিত্ব খুঁজে পাই, where the existence of life is found, সেটাই হচ্ছে বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ার মানে হচ্ছে লাইফ সাপোর্টিং জোন অন আর্থ, মানে পৃথিবীতে যেখানে আমরা প্রাণের অস্তিত্ব পাই, দ্যাট ইজ বায়োস্ফিয়ার। যার 3টে কম্পোনেন্ট রয়েছে, একটা হচ্ছে অ্যাটমসফিয়ার, লিথোস্ফিয়ার এবং হাইড্রোস্ফিয়ার। তাহলে অনেকগুলো, দেখো বায়োস্ফিয়ারের পরে আমরা দেখতে পাচ্ছি ইকোসিস্টেম বা বায়োম রয়েছে, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি কমিউনিটি রয়েছে, যেখানে কমিউনিটি মানে হচ্ছে কি, মানে হচ্ছে মোর দ্যান ওয়ান স্পিসিস বা ডিফারেন্ট স্পিসিস আর প্রেজেন্ট ইন আ পার্টিকুলার এরিয়া। ঠিক আছে, তাহলে এই যে অনেকগুলো স্পিসিসের একটা অ্যাসোসিয়েশন, অনেকগুলো স্পিসিস নিয়ে তৈরি হয় কমিউনিটি, এবং একটা স্পিসিসের মধ্যে যতগুলো ইন্ডিভিজুয়াল অর্গানিজম থাকে তাদেরকে কালেকটিভলি আমরা বলি হচ্ছে পপুলেশন, এবং পপুলেশনের ইউনিটটা হচ্ছে অর্গানিজম। বোঝা গেল কি বললাম? তাহলে এখানে তোমরা কি বলছো দেখি। আচ্ছা, বিশ্বজিৎ এবং সুমন তোমরা অনেকক্ষণ থেকে খুব আউট অফ কনটেক্সট কমেন্ট করছো। আমার মনে হয় ক্লাসে আমি যেটা বলছি সেটা ফোকাস করলে বোধহয় একটু ভালো হয়, তাহলে আমাদের তোমাদের কমেন্টগুলো দেখতে বা পড়তে একটু সুবিধে হবে। এটা একটা ছোট্ট রিকোয়েস্ট রইল। আচ্ছা, তানিশা একদম ঠিক, স্পিসিস ইজ দ্য ইউনিট অফ ইভলিউশন, একদম ঠিক। ঠিক,
তাহলে এখানে তোমাদের রাইট অ্যান্সারটা কি বলছো পাঁচেরটা আরেকবার একটু বলো। পাঁচেরটা কি হচ্ছে আনসার একটু বলে দাও। A group of, ভালো করে কোয়েশ্চেনটা পড়ো, a group of individuals of a plant or animal species, এখানে বায়োম হবে না। বায়োমটা হচ্ছে অনেকগুলো ইকোসিস্টেমকে কালেকটিভলি আমরা বায়োম বলি এবং বায়োমগুলোকে আমরা স্পেসিফাই করি ডিপেন্ডিং অন দ্য পার্টিকুলার ক্লাইমেটিক কন্ডিশন। তাহলে জলবায়ুর ওপর ভিত্তি করে আমরা কিন্তু বিভিন্ন অঞ্চলকে বায়োম হিসেবে সেগ্রিগেট করি। বায়োম মানে টোটাল প্লান্ট অ্যান্ড অ্যানিমাল স্পিসিস। বায়োম কম্প্রাইজেস টোটাল প্লান্ট অ্যান্ড অ্যানিমাল স্পিসিস। এখানে পাঁচেরটা বি উইল বি দ্য রাইট আনসার। পাঁচেরটা বি উইল বি দ্য রাইট আনসার একদম। গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস বললো না, দেখো এখানে কালার কোডটা দেখলে বুঝতে পারবে একটা ইন্ডিভিজুয়াল, এখানে কিন্তু মোর দ্যান ওয়ান ইন্ডিভিজুয়াল, তাহলে এদেরকে কালেকটিভলি আমরা বলছি পপুলেশন। ঠিক আছে, বোঝা গেল আশা করি, একদম ঠিক। Conservation within the natural habitat, in situ, ex situ, in vivo, ex vivo। কনজারভেশনের সাথে দেখো কনজারভেশন কাদের করা হয়, তোমরা দুটো টার্ম পেয়েছো, বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন। বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন, তাহলে বায়োডাইভার্সিটি মানে হচ্ছে জীববৈচিত্র্য, তাই তো? তাহলে জীববৈচিত্র্য সংরক্ষণ করাটা অত্যন্ত দরকার, কারণ লস অফ বায়োডাইভার্সিটি এটা একটা যথেষ্ট কনসার্নিং একটা বিষয়, যেখানে উই হ্যাভ টু প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ বায়োডাইভার্সিটি, আদারওয়াইজ আমাদের কিন্তু মানে উই হ্যাভ টু বি, বলতে পারো যে ভিকটিম, আমাদেরকে ভিকটিম হতে হবে, আমরা কিন্তু সমস্ত রিসোর্সকে একটা সময় পর হারিয়ে ফেলবো। তো দ্যাট ইজ ওয়াই দ্য কনসেপ্ট অফ কনজারভেশন কেম, যেখানে আমরা কিন্তু দুটোভাবে কনজার্ভ করতে পারি স্পিসিসদেরকে, একটা হচ্ছে তোমার ইনসিটু এবং আরেকটা হচ্ছে এক্সিটু কনজারভেশন। একদম ঠিক বলে দিয়েছো রুনা, বিকাশ, সুমন, প্রত্যেকে সঠিক উত্তর করেছো। এটা হচ্ছে কিন্তু উইদিন ন্যাচারাল হ্যাবিটেট যদি বলে দ্যাট ইজ ইনসিটু। কোয়েশ্চেনটা হয়তো দেখে মনে হচ্ছে ভীষণ সহজ, কিন্তু ট্রাস্ট মি, পরীক্ষার হলে যখন ইনসিটু ইনভিভো দুটো থাকবে তখন ইন থেকে কিন্তু গুলিয়ে যেতে পারে, রাইট? তখন আবার ইনভিট্রো, ঠিক আছে, ইনভিট্রো এই টার্মগুলো তোমরা কিন্তু পেয়েছো, ইনভিভো, ইনভিট্রো, এক্স ভিভো, রাইট? তাহলে ইনসিটু কনজারভেশন মানে হচ্ছে কনজারভেশন উইদিন দ্য ওন হ্যাবিটেট অফ আ পার্টিকুলার অর্গানিজম। তাহলে নিজস্ব বাসস্থানের মধ্যে রেখে সেখানে পরিচর্যার মাধ্যমে সায়েন্টিফিক ওয়েতে বিজ্ঞানসম্মতভাবে তাকে আলাদা করে টেক কেয়ার করা এবং প্রোটেকশন দেওয়া, সেটাই কিন্তু ইনসিটু কনজারভেশন। অলরেডি আমরা কিন্তু অনেকগুলো তথ্য দেখতে পাচ্ছি, তোমরা সবাই দেখো, সবাই কিন্তু এনরিচড হবে, কারণ তোমরা এতজন মিলে এত সুন্দর সুন্দর ইনফরমেশন কমেন্টে শেয়ার করো যে তোমাদের থেকে আমিও শিখি, এটা কিন্তু খুব লয়ালি বললাম আর কি। ঠিক আছে, তো ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, তারপরে হচ্ছে তোমার স্যাংচুয়ারি, রিজার্ভ ফরেস্ট, কমিউনিটি রিজার্ভ, এগুলো সবটাই হচ্ছে কি, সবটাই হচ্ছে ইনসিটু কনজারভেশন, তাই তো? আর আর্টিফিশিয়াল হ্যাবিটেট বা নিজস্ব বাসস্থানের বাইরে নিয়ে গিয়ে আলাদা করে একটা কৃত্রিমভাবে বা কৃত্রিম উপায়ে যদি আমরা তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করি, দ্যাট ইজ ইনসিটু কনজারভেশন। হ্যাঁ, নরম্যান মায়ার্স এই কথাটা কিন্তু বায়োডাইভার্সিটি শব্দটা তিনি প্রথম প্রপোজ করেছিলেন, নরম্যান মায়ার্স, ঠিক বলেছ। হ্যাঁ, বোটানিক্যাল গার্ডেন, জু, তারপরে হচ্ছে জু বা জুলজিক্যাল গার্ডেন, ক্রায়ো প্রিজার্ভেশন, জিন ব্যাংক, সিড ব্যাংক, এগুলো সবটাই কিন্তু এক্সিটুর মধ্যেই পড়ে, তাই তো? ক্রায়ো প্রিজার্ভেশন, লিকুইড নাইট্রোজেন, টেম্পারেচার -196 ডিগ্রি সেলসিয়াস, ঠিক। 22nd of May বায়োডাইভার্সিটি ডে, অসাধারণ, খুব ভালো। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। Question number 7. The variety among species and within species is classified as,
The variety among species and within species is classified as diversity, deduction, reduction, informatics. কি হবে আনসার? না না, সুজয় ঠিক হলো না, সুমন উত্তর করেছে, তানিশা, সায়ন্তন সবাই ঠিক উত্তর করেছো। দ্য ভ্যারাইটি অ্যামাং স্পিসিস অ্যান্ড উইদিন স্পিসিস, তাহলে ভ্যারিয়েশন কথাটা আছে মানেই তো ডাইভার্সিটি, তাই না? ডাইভার্সিটি কথাটার মানেই তো ভ্যারিয়েশন, তাই না? তাহলে যদি আমরা দেখো ভ্যারিয়েশনস অনেক রকমের হতে পারে, নট অনলি কোনো, এখানে যেরকম আমি স্পিসিসের ডাইভার্সিটির কথা বলেছি, জেনেটিক ডাইভার্সিটি হতে পারে, ইকোসিস্টেম ডাইভার্সিটি হতে পারে, ঠিক আছে? তো সেগুলো আলাদা আলাদাভাবে সেগুলোকে ব্যাখ্যা করা যায়। কিন্তু যদি আমরা বিভিন্ন রকম প্রজাতির মধ্যে যে আমরা ভ্যারিয়েশনস দেখতে পাই, বা কোনো একটা নির্দিষ্ট প্রজাতির মধ্যে যে ইন্ডিভিজুয়াল বা সদস্যরা রয়েছে তাদের মধ্যে যে আমরা ভ্যারিয়েশনস দেখতে পাই, ভ্যারিয়েশন মানেই হচ্ছে ডাইভার্সিটি, রাইট? ভ্যারিয়েশন ইজ সিমিলার টু দ্য টার্ম ডাইভার্সিটি, মানে হচ্ছে তোমার বিভিন্ন রকমভাবে কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের ভারতবর্ষ কিন্তু হচ্ছে একটা মেগা ডাইভার্স নেশন, যেখানে আমরা কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে অনেক ডাইভার্সিটি লক্ষ্য করি, এবং যেই জায়গাগুলোতে ডাইভার্সিটি অনেক বেশি হয় তাকে আমরা বায়োডাইভার্সিটি হটস্পটের নাম দিই, তাই তো? বায়োডাইভার্সিটি হটস্পট। এবং আমরা জানি যে এই ডাইভার্সিটি বা ভ্যারিয়েশনস ব্যাপারটা কিন্তু এই যে বিভিন্ন রকমের প্রজাতি আমরা দেখতে পাই, এটা অনেকটাই ক্লাইমেটের ওপর ডিপেন্ডেন্ট, তাই না? আমরা দেখি যে আমাদের পৃথিবীর প্রত্যেকটা জায়গার কিন্তু ক্লাইমেট সেম থাকে না, কোথাও সান রেডিয়েশন বেশি, কোথাও হিউমিডিটি কম, কোথাও রেইনফল ম্যাক্সিমাম, কোথাও রেইনফল বা সান রেডিয়েশন কোনোটাই নেই, স্ক্যান্টি রেইনফল যার জন্য খুব একটা বেশি ভেজিটেশন নেই, ভেজিটেশন কম মানে সেখানে স্পিসিস ডাইভার্সিটিও কম। তো এগুলো কিন্তু আমরা দেখতে পাই, তাই তো? তাহলে এই ডাইভার্সিটি ব্যাপারটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে স্পেসিফিক কোনো একটা ক্লাইমেটিক কন্ডিশনসের ওপরে। এবং ক্লাইমেট বলতে আমরা কি বুঝি? সানলাইট, রেইনফল প্যাটার্ন বুঝি, তারপরে সেখানকার সয়েল টাইপটাকে আমরা ক্লাইমেটের মধ্যে আনি না, কিন্তু এটাও একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বলতে পারো, যেগুলো কিন্তু কোনো একটা নির্দিষ্ট জায়গার স্পিসিস ডাইভার্সিটি কীরকম হবে সেই ব্যাপারটাকে ডিটারমাইন করে। হ্যাঁ হ্যাঁ, ডব্লিউজি রজেন হটস্পট টার্মটা দিয়েছিলেন, তাই কি? তাই কি দেবরাজ? আচ্ছা, চারটে হটস্পটের নাম তানিশা অলরেডি বলে দিয়েছে, একদম ঠিক। হটস্পট কন্টেন্স এন্ডেমিক স্পিসিস, বা একটা খুব সুন্দর শব্দ ইউজ করলো, এন্ডেমিক স্পিসিস। মানে এন্ডেমিক মানে কি? এন্ডেমিক মানে হচ্ছে বিপন্ন, ঠিক আছে? তাহলে এন্ডেমিক স্পিসিস যদি কোনো একটা জায়গাতে ডমিনেট করে, এক্স্যাক্টলি বায়োডাইভার্সিটি হচ্ছে ওয়াল্টার জি রজেন, সেটার জন্যই বললাম। ভুল কমেন্টগুলো কিন্তু চোখে পড়ছে, হ্যাঁ? তো যাই হোক, রেকটিফাই তোমরাই করছো, তোমরাই আনসার করছো, এটাই হচ্ছে একটা মানে খুব হেলদি একটা বলতে পারো কম্পিটিশন। নরম্যান মায়ার্স, রাইট রাইট, ঠিক ঠিক। আচ্ছা, যেটা বলছিলাম যে এন্ডেমিক মানে দেখবে হটস্পট হওয়ার দুটো শর্ত হচ্ছে, একটা শর্ত তো আমরা জানি যে হাই স্পিসিস ডাইভার্সিটি নাম্বার ওয়ান, এবং সেকেন্ড ওয়ান ইজ হাই ডিগ্রি অফ এন্ডেমিজম, মানে নাম্বার অফ এন্ডেমিক স্পিসিস যদি ম্যাক্সিমাম হয়ে যায় তার মানে কিন্তু সেটাই একটা হটস্পট হিসেবে সেই অঞ্চলটাকে আমরা চিহ্নিত করতে পারি। এন্ডেমিক স্পিসিস মানে যে স্পিসিসগুলোকে কোনো একটা পার্টিকুলার জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যেই দেখা যায়, তাই তো? হ্যাঁ, ক্যাঙ্গারু ইজ অ্যান এন্ডেমিক ইন অস্ট্রেলিয়া, রাইট। এরকম আরও অনেক প্রাণী রয়েছে। কিস্টোনের গল্পটা আবার একটু আলাদা, হ্যাঁ, চলো ওটা আবার কোনো একদিন ডিসকাস করব। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 8 নম্বর কোয়েশ্চেন রয়েছে, দেখো। সয়েল কনজারভেশন ইজ দ্য প্রসেস ওয়্যার সয়েল ইজ এরেটেড, সয়েলের মধ্যে এয়ার সার্কুলেশনটাকে মেনটেন করা হয়, গ্যাসিয়াস এক্সচেঞ্জকে মেনটেন করা হয়। সয়েল ইজ প্রোটেক্টেড এগেনস্ট লস, যে কোনো রকমের লসের হাত থেকে সয়েলকে বা মাটিকে রক্ষা করা হয়।
স্টেরাইল সয়েল ইজ কনভার্টেড টু ফার্টাইল সয়েল। স্টেরাইল সয়েল মানে এখানে বলছে ব্যারেন সয়েল, যার মধ্যে কোনো রকমভাবে কোনো উর্বরতা নেই বা সেখানে খুব একটা সেই সয়েলের প্রোডাক্টিভিটি বলতে কিছু নেই, কারণ সেখানে কোনো ভেজিটেশন বা কিছু আমরা তৈরি হতে দেখি না। তাহলে স্টেরাইল সয়েলকে কনভার্ট করা ফার্টাইল সয়েলে। আর সয়েল ইরোশন ইজ অ্যালাউড মানে ভূমিক্ষয় হতে দেওয়া। তাহলে কোনটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে? সায়ন্তন, সি এরটা একটু ভালো করে এক্সপ্লেন করলাম বলে কি সি মনে হলো? সায়ন্তন, রোহন, ইজি মাইন্ড বলছো 8-এর বি, সুমন বলছো 8-এর বি, তানিশা বলছো 8-এর সি, তাই কি? যদি সি হয় তাহলে ওয়াই নট বি? যদি সি হয়, ইফ সি ইজ দ্য রাইট আনসার, দেন ওয়াই নট বি? সয়েল ইজ প্রোটেক্টেড এগেনস্ট লস, এটা নয় কেন? আমাকে সেই এক্সপ্লানেশনটা দাও না। হতেই পারে মানে তোমরা আমার সাথে অপশানে ডিফার করতেই পারো, কিন্তু মানে আই হ্যাভ টু নো দ্য এক্সপ্লানেশন অ্যাজ ওয়েল, তাই না? তো যদি সিটাই হয় তাহলে বি নয় কেন? হ্যাঁ, তাহলে 8-এর বিটা হচ্ছে সঠিক উত্তর। এবার ঠিক বলেছো সবাই যে একদম সিম্পল ওয়েতে ভাবলে মাটিকে প্রোটেক্ট করা এগেনস্ট এনি কাইন্ড অফ লস, যাতে মাটিটা কোনো দিক থেকে কোনোভাবে যাতে ধুয়ে না চলে যায় বা মাটির স্ট্রাকচারটা যাতে ইনট্যাক্ট থাকে, মাটির সয়েলের মধ্যে যাতে সয়েলের কম্পোজিশন যেগুলো ঠিকঠাকভাবে থাকার কথা সেগুলো যাতে ঠিকঠাক থাকে, অ্যাসিডিফিকেশন যাতে না হয়, সেইগুলোকে ঠিকভাবে রাখা। হ্যাঁ, অপশানগুলো বেশ কাছাকাছি, সেটাই তো মজা এমসিকিউ সলভ করার, তাই না? তা কোয়েশ্চেনটা টাফ হবে কিন্তু অপশানগুলো কনফিউজিং হবে, সেটা তোমাকে একটু বুঝে আনসার করতে হবে, আর কিছু না। তবে তোমরা যথেষ্ট তৈরি, তোমরা সবাই পারবে, এটাই আমার বিশ্বাস, কারণ তোমরা ক্লাসে অসাধারণ পার্টিসিপেট করো। তো তাহলে আমি অপশান বি নিলাম 8-এরটা। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখা যাক। হোয়াট ইজ দ্য পারপাস অফ রেইন ওয়াটার হারভেস্টিং? বৃষ্টির জল সংরক্ষণ করার উদ্দেশ্য কি? টু হোল্ড রেইন ওয়াটার অন দ্য সারফেস অফ দ্য আর্থ, টু রিচার্জ গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করা, টু ইউজ ওয়াটার ফর দ্য ইরিগেশন অফ ক্রপস, টু রিয়ার ফিশ। কোনটা সঠিক উত্তর হবে এবং কোনটা একদম স্পেসিফিক আনসার হবে? মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট মনে হতে পারে, কিন্তু যেটা সব থেকে স্পেসিফিক সেটা আমাকে উত্তর করতে হবে। বলো। রাইট আনসার কি হবে? 9-এরটা। হ্যাঁ, একদম ঠিক আনসার করেছো পুলক। 9C নয়, 9C নয়, যদিও মনে হচ্ছে সিটা নয়। কেন ম্যাম আপনি এটাও বলুন। তাহলে আমি তোমাদের কোয়েশ্চেনটা পড়ার সময়তেই বলে দিলাম যে মোর দ্যান ওয়ান অপশন মনে হতে পারে কারেক্ট, কিন্তু যেটা মোস্ট স্পেসিফিক সেটা আনসার করতে হবে। তাহলে হোয়াট ইজ দ্য পারপাস অফ রেইন ওয়াটার হারভেস্টিং? তাহলে অপশন বি উইল বি দ্য রাইট আনসার, টু রিচার্জ দ্য গ্রাউন্ড ওয়াটার। তাই তো, গ্রাউন্ড ওয়াটারকে রিচার্জ করার জন্য, বৃষ্টির জলকে ধারণ করা, এটা কিন্তু এটার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টেরও কিন্তু অনেক বেশ কিছু ফ্ল্যাগশিপ স্কিম রয়েছে। কারোর কি জানা আছে? যদি জানা থাকে আমাকে কমেন্ট করে জানাবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। অ্যালগাল ব্লুম রেজাল্টস ইন, পলিউশনের চ্যাপ্টারের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যালগাল ব্লুম হলে কি হয়? অ্যালগাল ব্লুম মানে হচ্ছে শৈবালের অতিবৃদ্ধি, ওভার গ্রোথ অফ অ্যালগি। ওভার গ্রোথ অফ অ্যালগি, তাই তো? হ্যাঁ, অ্যালগাল ব্লুম এবং ইউট্রোফিকেশন দুটো টার্ম খুব ক্লোজ টার্ম, যেখানে অ্যালগাল ব্লুম মানে হাইপার গ্রোথ বা ওভার গ্রোথ অফ অ্যালগি কেন হয়? ডিউ টু ওভার ইউজ বা এক্সটেন্সিভ ইউজ অফ নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস, দিস নিউট্রিয়েন্টস কজ ইনক্রিজ ইন ফাইটোপ্ল্যাঙ্কটনস। তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটনগুলোর পরিমাণ বাড়িয়ে দেয়
এবং ফাইটোপ্ল্যাঙ্কটনসের পরিমাণ যখন বেড়ে যাচ্ছে তার মানে কি হচ্ছে, তার মানে কিন্তু একদম ওয়াটারের যে আপার সারফেসটা রয়েছে সেখানে অ্যালগির একটা ম্যাট তৈরি হচ্ছে, অ্যালগির একটা লেয়ার তৈরি হচ্ছে এবং ওয়াটারের মধ্যে ডিজলভড অক্সিজেন কমে যাচ্ছে, কারণ সেখানে অলরেডি অ্যালগিগুলো কিন্তু সমস্ত রকমের অক্সিজেন কনজাম্পশন করে নিয়েছে এবং এত বেশি অ্যালগি হয়ে গেছে যে ডিজলভড অক্সিজেন কিন্তু আর জলের মধ্যে আসছে না বলে ওয়াটারের মধ্যে যে এক্সিস্টিং লাইফ তারাও কিন্তু আর সার্ভাইভ করতে পারছে না, ফলত তাদেরও মৃত্যু হচ্ছে। এবং তাদেরকে ডিকম্পোজ করার জন্য যে মাইক্রো অর্গানিজমসগুলো আসছে অর্থাৎ ব্যাকটেরিয়া এবং ফাঙ্গি, দে স্টার্ট ডিকম্পোজিশন অ্যাক্টিভিটি, তার জন্য তাদের প্রয়োজন হচ্ছে অক্সিজেন, তাই তো, অর্থাৎ অক্সিজেনের ডিমান্ড বাড়ছে। হ্যাঁ সায়ন্তন ঠিক বলেছো, দেখো আমি ক্লাসে যে কোয়েশ্চেনগুলো আনি সেটা কিন্তু নট অনলি এসএসসির পরীক্ষা, সমস্ত পরীক্ষাতে কিন্তু একই রকমভাবে হেল্পফুল হবে। তোমরা জানো আপকামিং মিসলেনিয়াস পরীক্ষা রয়েছে সেপ্টেম্বরে এবং মিসলেনিয়াস পরীক্ষাটা যেহেতু একটা সায়েন্স বেসড এক্সাম, যেখানে বায়োসায়েন্স তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট, তো সেগুলোতেও কিন্তু বেশ হেল্পফুল হবে তোমাদের এই প্রশ্নগুলো। হ্যাঁ, বিওডির ফুল ফর্ম হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এই অক্সিজেন ডিমান্ডটা কাদের ডিমান্ড? ডিমান্ড অফ মাইক্রো অর্গানিজমস। কেন? কারণ তাদের ডিকম্পোজিশন অ্যাক্টিভিটিটাকে কন্টিনিউ করার জন্য তাদের অক্সিজেনের চাহিদাটা অনেকটা বেড়ে যাচ্ছে। তাহলে যে ওয়াটার বডির মধ্যে ডেড ম্যাটার বা যে ওয়াটার বডির মধ্যে তোমার মানে যেটা পলিউটেড ওয়াটার বডি, তার মানে সেখানে মাইক্রো অর্গানিজম লোড হাই, তাহলে মাইক্রো অর্গানিজম লোড হাই মানে সেখানে অক্সিজেন ডিমান্ডও হাই, রাইট? তার মানে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বিওডিও হাই, রাইট? তাহলে অ্যালগাল ব্লুম যেটা হচ্ছে তার কনসিকুয়েন্স হচ্ছে ইউট্রোফিকেশন। সেই ওয়াটার বডিটা একটা ডেড ওয়াটার বডি বা ডেড জোনে কনভার্ট হচ্ছে, যেখানে নো প্রোডাক্টিভিটি ইজ অ্যালাউড, কোনো প্রোডাক্টিভিটি নেই, কোনো লাইফ নেই এবং সেটা একটা ডেড জোন, দ্যাট ইজ ইউট্রোফিকেশন। এবং দুটোই কিন্তু ওয়াটার পলিউশনকে ইন্ডিকেট করে। এবং যেটা তোমরা বিওডির কথা বলছো বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বিওডি, ডেফিনেটলি কিন্তু অ্যালগাল ব্লুম এবং ইউট্রোফিকেশনের কারণে বিওডি বাড়ে। তাহলে হাই বিওডি মানেই হচ্ছে লো ডিজলভড অক্সিজেন, ডিও কম। তাহলে হাই বিওডি এবং লো ডিও, দ্যাট মিন্স পলিউটেড ওয়াটার। কিন্তু অপোজিট কম্বিনেশনটা যদি হয় অর্থাৎ হাই ডিও অ্যান্ড লো বিওডি, দ্যাট মিন্স তোমার ফ্রেশ ওয়াটার বা পিওর ওয়াটার, রাইট? চলো, হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিং, CO2 রেসপন্সিবল মোস্ট। সুমন, আর কি কোনো স্কিম আছে? একটু ভেবে বলতে পারো। আর বায়োম্যাগনিফিকেশন তো জানো যে যেখানে আমরা দেখতে পাই কোনো একটা নন বায়োডিগ্রেডেবল পলিউট্যান্ট যদি ফুড চেনের মধ্যে এন্টার করে তাহলে প্রত্যেকটা কনজিকিউটিভ লেয়ারে কিন্তু পরিমাণটা ইনক্রিজ করে, তাই তো? দিস ইজ কল্ড বায়োম্যাগনিফিকেশন। এবং যারা একদম টপ স্টেক হোল্ডার যে থাকে তার মধ্যে নন বায়োডিগ্রেডেবল পলিউট্যান্টের পরিমাণটা ম্যাক্সিমাইজড হয়ে যায় এবং সে আলটিমেটলি ভিকটিম হয়, তাই তো? এটা আমরা বিগত কিছু ক্লাসেও কিন্তু ডিসকাস করেছিলাম বায়োম্যাগনিফিকেশন সম্পর্কে। পরবর্তী প্রশ্ন, আচ্ছা আগের কোয়েশ্চেনের আনসারটা হবে হচ্ছে ইউট্রোফিকেশন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, এটা কিন্তু ওয়াটার পলিউশন রিলেটেড আরেকটা ডিজিজ ওরিয়েন্টেড প্রশ্ন। 11টা ড্রিঙ্কিং অফ ফ্লুরাইড কন্টেনিং ওয়াটার। তাহলে ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে যদি ফ্লুরাইড থাকে, ফ্লুরাইড কন্টামিনেশন হয়, অবভিয়াসলি হাই সিওডি কজেস লো ডিও, অবভিয়াসলি ঠিকই বলেছো শ্রীদীপ, একদম ঠিক, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। আচ্ছা 11 তানিশা বলছে কনফার্ম আনসার, মানে আর চেঞ্জ করবে না আনসারটা, বাহ ভেরি গুড। বিশ্বজিৎ, সুমন, রোহন সবাই খুব সুন্দর আনসার করছো, ভেরি গুড। 11A তাই তো, একদম ঠিক, ফ্লুরোসিস। তাহলে আমাদের যেটা করতে হবে বাড়িতে সেটা হচ্ছে পলিউশন রিলেটেড, ওয়াটার পলিউশন রিলেটেড যত রোগ রয়েছে সেগুলোকে কিন্তু একটু লিস্ট করে পড়ে নিতে হবে। ফ্লুরোসিস, মিনামাটা, ইটাই বা আউচ, ব্ল্যাক ফুট ডিজিজ, তারপরে হচ্ছে
মিথেমোগ্লোবিনেমিয়া বা ব্লু বেবি সিনড্রোম যেটা নাইট্রেট কন্টামিনেশন থেকে হয়, উইলসনস ডিজিজ, ঠিক আছে, এই ডিজিজগুলো একটু ভালো করে পড়তে হবে। এছাড়াও কিছু অকুপেশন বেসড ডিজিজ থাকে যেরকম অ্যানথ্রাকোসিস, সিলিকোসিস, বিসিনোসিস। তোমরা মিসলেনিয়াসের কথা বলছো, যেহেতু সামনে মিসলেনিয়াস এক্সাম রয়েছে, যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখো পিএসসির, দেখবে এই পার্টটা থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন পরীক্ষায় কিন্তু হয়েছে, সুতরাং সেগুলোও দেখতে হবে। ঠিক কথা। তাহলে এটা হচ্ছে ফ্লুরোসিস, এবং ফ্লুরোসিস মানে তো জানো, দেখো দাঁতের স্ট্রাকচারটা কীরকম ডিফর্মড হয়ে গেছে এবং দাঁত আর মাড়িটা কিন্তু খুব বেশি রকমের একটা তোমার শেপটা কিন্তু ডিস্টর্টেড হয়ে যায়, এবং যেটা কিন্তু ফ্লুরোসিস বলা হয় যেটাকে, এবং ফ্লুরিন কন্টামিনেশন থেকে এটা হয়। ক্লোরোসিস হচ্ছে ডিকালারেশন অফ প্লান্ট লিফ, গাছের পাতা বিবর্ণ হয়ে যাওয়া। মিনামাটা হচ্ছে পারদ বা মার্কারি কন্টামিনেশন থেকে হয়। যারা আখ চাষ করে এই মুহূর্তে আমার জানা নেই বিশ্বজিৎ এটা, ঠিক আছে, আমাকে দেখতে হবে। তানিশা কি বলছো? মিনামাটা মার্কারি, হ্যাঁ ঠিক বলেছো। এবং দেখো আরেকটা জিনিস, মিথেমোগ্লোবিনেমিয়া এর আরেকটা নাম হচ্ছে ব্লু বেবি সিনড্রোম। তাহলে আমাদের কিন্তু ডিজিজগুলোর ক্ষেত্রে শুধু পপুলার নেমগুলো জানলেই হবে না, পরীক্ষার হলে কিন্তু এরকম আনকমন নামও দিতে পারে। এবং ব্লু বেবি সিনড্রোমটা কিসের জন্য হয়? ফর নাইট্রেট কন্টামিনেশন। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। A high biological বা biochemical oxygen demand indicates that, একটু আগেই আলোচনা করেছি, তোমাদের উত্তর করতে সুবিধা হবে, বলে ফেলো কি হবে 12 আনসার। High biochemical oxygen demand indicates that water is pure, absence of microbial action মানে কোনো মাইক্রোঅর্গানিজমস নেই, low level of microbial population, high level of microbial population। কি হবে 12টা? একদম ঠিক, একদম ঠিক। হাই লেভেল অফ মাইক্রোবিয়াল পপুলেশন মানে যেখানে আমরা বলতে পারি যে মাইক্রো অর্গানিজম লোড ইজ হাই, রাইট? মাইক্রো অর্গানিজম লোড ইজ হাই অর্থাৎ অণুজীবের পরিমাণ কিন্তু বেশি। মাইক্রো অর্গানিজম লোড তখনই বেশি হবে যখন সেখানে পলিউট্যান্টের পরিমাণ বেশি হবে, তাহলে সেটা ডেফিনেটলি পলিউটেড ওয়াটার। তাহলে 12টা ডি হচ্ছে রাইট অ্যান্সার। 13, দ্য ক্যারিং ক্যাপাসিটি অফ আ পপুলেশন ইজ ডিটারমাইন্ড বাই ইটস, কোনো একটা পপুলেশনের যে ধারণ ক্ষমতা বা ক্যারিং ক্যাপাসিটি সেটা কিসের দ্বারা নির্ধারিত হয়? না পপুলেশন গ্রোথ রেট, ন্যাটালিটি জন্মহার, মর্টালিটি মৃত্যুহার, আর একটা হচ্ছে লিমিটিং রিসোর্সেস। তাহলে ক্যারিং ক্যাপাসিটি হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস ফর আ পার্টিকুলার স্পিসিস দ্যাট দ্য এনভায়রনমেন্ট ক্যান ক্যারি অর সাস্টেইন। এটা মনে রাখতে হবে যে এটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে যে ক্যারিং ক্যাপাসিটি বা বহন ক্ষমতা মানে হচ্ছে যে আমাদের এনভায়রনমেন্টের মধ্যে যে রিসোর্সগুলো অ্যাভেলেবেল রয়েছে সেই রিসোর্সগুলো কিন্তু লিমিটেড হয়, এবং কোনোভাবে যদি যতটা রিসোর্স রয়েছে সেটুকুর বাইরে যদি পপুলেশন গ্রোথ অনেকটা হয়ে যায়, মানে আমি বলতে চাইছি এটাই যে সেইটুকু রিসোর্সকে এনজয় করার জন্য যারা রয়েছে, ঠিক আছে, তারাই কিন্তু একমাত্র খুব বেস্ট পসিবল ওয়েতে সারভাইভ করতে পারবে, কারণ তাদের যতটুকু প্রয়োজন তারা সেটুকু রিসোর্স এনজয় করছে। কিন্তু যদি সেই রিসোর্স শেষ হয়ে যায়, কারণ রিসোর্স তো লিমিটেড, তো পপুলেশন এক্সপ্লোশন হচ্ছে বা পপুলেশন ডেন্সিটি বাড়ছে বা ন্যাটালিটির অনেকটা ইনক্রিজ করছে বা ধরো ইমিগ্রেশন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেই পপুলেশনের ওপর একটা চাপ সৃষ্টি হতে পারে এবং ক্যারিং ক্যাপাসিটি এক্সিড করে যেতে পারে। তাহলে এই যে ইকুইলিব্রিয়াম স্টেটটা মেনটেন থাকে ইউজুয়ালি, সেটা যদি কোনোভাবে ইকুইলিব্রিয়ামটা ব্রেক করে যায় তাহলে কিন্তু ক্যারিং ক্যাপাসিটি এক্সিড করে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু সেই পপুলেশনে স্টেবিলিটি আর থাকবে না, রাইট? তাহলে 13টা কিন্তু লিমিটিং রিসোর্সেস, এটা কিন্তু রাইট আনসার।
তাহলে রিসোর্সটা কিন্তু লিমিটেড এবং সেই রিসোর্সের উপরই ডিপেন্ড করে যে সেই পার্টিকুলার পপুলেশনে কতজন ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম বেস্ট পসিবল ওয়েতে সার্ভাইভ করতে পারবে, সেটা কিন্তু ডিপেন্ড করে অন দ্য অ্যাভেলেবিলিটি অফ রিসোর্সেস। 14. Fermentation ability of yeast. আচ্ছা থানিশা, থ্যাংক ইউ সো মাচ। 14 বলছে কি ফার্মেন্টেশন এবিলিটি অফ ইস্ট। তাহলে ইস্ট তো তোমরা জানো স্যাকারোমাইসিস সেরিভিসি, এবং ইস্ট হচ্ছে এক রকমের হেল্পফুল ফাঙ্গাসের এক্সাম্পল যাদেরকে আমরা ব্রিওয়ারি বা বেকারিতে ইউজ করি। এবং তোমরা জানো যে মাইক্রো অর্গানিজমসদেরকে শুধুমাত্র কিন্তু আমরা রোগ সৃষ্টি করে, তারা ইনফেকশাস এই রেসপেক্টেই ভাববো তা নয়। ব্যাকটেরিয়া এবং ফাঙ্গি এরা কিন্তু হিউম্যান ওয়েলফেয়ারেও হেল্প করে। তাহলে স্যাকারোমাইসিস সেরিভিসি যে ফার্মেন্টেশন করতে পারে তার জন্য তার মধ্যে একটা পার্টিকুলার এনজাইম থাকে যার নাম হচ্ছে জাইমেজ। ভেরি গুড, তাহলে আনসার উইল বি জাইমেজ। ঠিক, তাহলে তোমরা আনসার করে দিয়েছো। এবং গ্যালাকটেজ এবং অ্যামাইলেজ এই দুটোও কিন্তু এনজাইম, এদের সম্পর্কে যদি কোনো তথ্য জানা থাকে কমেন্ট করে জানাবে। লাস্ট কোয়েশ্চেন অফ টুডেজ ক্লাস কি বলছে দেখো, উইচ মেটাল ইজ প্রেজেন্ট ইন হেমোগ্লোবিন। হেমোগ্লোবিনের মধ্যে কোন পার্টিকুলার মেটালটা প্রেজেন্ট থাকে যার অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়। হেমোগ্লোবিন হচ্ছে একটা পিগমেন্ট যেটা আমাদের লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইটের মধ্যে প্রেজেন্ট থাকে, যার কাজ হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ অর্থাৎ অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করা। হ্যাঁ রাইট, তাহলে এটা হচ্ছে আয়রন, তাই তো? এটা একদম ঠিক বলেছো, আয়রন, কারণ হিম কথার মানেই হচ্ছে আয়রন এবং গ্লোবিন হচ্ছে প্রোটিন, রাইট, প্রোটিন। তাহলে এভাবে একটা জিনিস মাথায় রাখবে, যদি হেমোগ্লোবিন এটা তো একটা পার্টিকুলার একটা প্রোটিন, তার মানে এর মধ্যে পলিপেপটাইড চেইন রয়েছে। তো এখানে কোনো জিনের মধ্যে যদি কোনো মিউটেশন আসে সেক্ষেত্রে কিন্তু থ্যালাসেমিয়া বলো বা আমরা সিকল সেল অ্যানিমিয়া বা যেগুলো একদম ব্লাডের এই হেমোগ্লোবিন যদি কোনো কারণে ডিফেক্টিভ হয়ে যায় বা আরবিসি যদি সাফিসিয়েন্ট নাম্বারে তৈরি না হয় তাহলে কিন্তু সিকল সেল অ্যানিমিয়া ছাড়াও যেটা আমরা খুব কমনলি বলি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বা হেমোলাইটিক অ্যানিমিয়া বা যেগুলোকে আমরা বলি হচ্ছে পার্নিশিয়াস অ্যানিমিয়া, এই ধরনের রোগগুলো কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, হ্যাঁ, ল্যাকটোজটা হচ্ছে মিল্ক সুগার, ল্যাকটেজ হচ্ছে ল্যাকটোজের ওপর কাজ করে, রাইট। সুমন, ল্যাকটেজ ব্রেকস ল্যাকটোজ, একটু ভুল হয়েছে কারণ সাবস্ট্রেটটার নাম হচ্ছে ল্যাকটোজ, এনজাইমটার নাম হচ্ছে ল্যাকটেজ, রাইট। হেমোসায়ানিন হচ্ছে মেটালটা কপার, একদম ঠিক। স্যালিভারি অ্যামাইলেজের আরেকটা নাম কি? টায়ালিন, তাই তো? তো চলো ডিসকাশন হতেই থাকবে। আবার আমরা কিন্তু পরের দিনের ক্লাসে মিট করব শুক্রবার ঠিক সেম টাইম 1:15। সবাই কিন্তু লাইভ ক্লাসে জয়েন করে যাবে কারণ আমাদের পরীক্ষা কিন্তু এগিয়ে আসছে। এখন আমাদের সবাইকে কিন্তু নিজেদের প্রিপারেশনটাকে জাজ করতে হবে, তাই তো? তো সবাই পরের ক্লাসে জয়েন করো। এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো কারণ এডু টার্গেট এসএসসি কিন্তু তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট স্পেসিফিক লাইভ ক্লাস আনছে যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য কিন্তু ভীষণ রকমের ইউজফুল। তো চলো, থ্যাংক ইউ সো মাচ টু অল যারা পার্টিসিপেট করলে এবং কিপ প্রিপারেশন কিন্তু থামিও না। প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমরা একই রকমভাবে আবার দেখা করব, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ সো মাচ।